ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা এক্সক্লুসিভ। গুড মর্নিং, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। এখন ঘড়িতে বাজে 4:30। আমরা বাড়ির সবাই মিলে আজকে যাচ্ছি মায়াপুর। ভোরবেলা আমরা চলে এলাম প্রথমেই রামতলা স্টেশনে, তারপর এখান থেকে ট্রেন ধরে হাওড়া থেকে 5:38 কাটোয়া লোকাল ধরে আমরা নামবো নবদ্বীপে। ওখান থেকে লঞ্চে করে যাব মায়াপুর। আমরা যেদিন মায়াপুর গেলাম দিনটা ছিল 15ই আগস্ট, ছুটির দিন। আর তারপরের দিনটা আমরা অফিস ছুটিই নিয়েছিলাম। আমাদের ইচ্ছা ছিল সন্ধ্যা আরতি আর শয়ন আরতি এই দুটো দেখব বলে, সেই জন্যই আর একটা দিন এক্সট্রা করে ছুটি নেওয়া। না হলে একদিনেও কিন্তু নবদ্বীপ মায়াপুর ঘুরে আসা যায়। প্রত্যেক দিন হাওড়া স্টেশনে হাওড়া কাটোয়া লোকাল ট্রেনটি 1 থেকে 5 নম্বর স্টেশনে দেয়। 5:38 নাগাদ করেই ট্রেনটি ছাড়ে। আজকে আমাদের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছাড়লো নবদ্বীপের উদ্দেশ্যে। ট্রেনে বসে বসে ঝালমুড়ি, মৌরি লজেন্স, মুগ ডাল, সাথে নানান রকমের পাঁপড় ভাজা আর হজমি লজেন্স, এইসব খেতে খেতেই কোথা দিয়ে যে সময় চলে গেল বুঝতেই পারলাম না। দেখি নবদ্বীপধাম স্টেশনটিও এসে গেল। তবে আমরা নবদ্বীপধাম স্টেশনে নামিনি, আমরা নেমেছি তার পরের স্টেশন বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে। বিষ্ণুপ্রিয়া হল স্টেশন থেকে নবদ্বীপের ফেরিঘাটটা অনেকটাই কাছে। টোটো করে আমরা চলে এলাম নবদ্বীপ ফেরিঘাটে। তারপর ওখান থেকে লঞ্চে উঠে পড়লাম মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। লঞ্চে করে গঙ্গা পেরিয়ে এপারে আসতেই লম্বা করে তিলক পরিয়ে দিল, মনটা যেন ওখানেই ভরে গেল। তারপর আর কি, টোটো ধরে আমরা চলে এলাম গীতা ভবন গদা ভবনের কাছে। ভেতরে ঢুকে দেখি একটাও রুম খালি নেই। তারপর আর কি, বাইরে বেরিয়ে হোটেল খুঁজলাম, পেয়েও গেলাম মন্দির থেকে মাত্র 2 মিনিটের কাছে একটা হোটেল। ওখানেই কিন্তু ফ্রেশ হয়ে দুজন মিলে বেরিয়ে পড়লাম টিফিন করতে। কচুরি খেয়ে পেটটা ভরিয়ে নিলাম। তারপর চলে এলাম মন্দিরের 1 নাম্বার গেটে। এখানে কিন্তু কুপন সিস্টেম আছে। এখানে কিন্তু প্রসাদের জন্য কুপনটা আগে থেকে কেটে নিতে হয়। আমরা কুপনটা কেটে নিলাম। 12:30 থেকে খাওয়ানো শুরু হবে 2টো পর্যন্ত। আর কি কি মেনুতে আছে সেটা তো তোমাদের দেখিয়েই দিলাম। প্রসাদের কুপনের জন্য মাথা পিছু 60 টাকা করে পড়েছিল। তারপর আমরা টোটো ধরে চলে এলাম হোটেলে। এখানে তোমাদের রুমটা একটুখানি ঘুরিয়ে দেখাবো বলে দেখাচ্ছি। একটা ওয়াশরুম ছিল, আর একটা এই যে বড় রুম, সাথে একটা ছোট্ট ব্যালকনি। যেহেতু আমরা একটা রাত এখানে স্টে করব, সেই জন্য বেশি বড় রুম নিইনি বা 2টো রুমও নিইনি। একটা রুমেই আমরা সবাই মিলে থাকবো, সাথে একটা এক্সট্রা করে গদিও দিয়ে দিয়েছে। চান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম গোপী ড্রেস কেনার জন্য। আমার ইচ্ছে ছিল আজকেই যেহেতু এখানে সারা দিনটা কাটাবো, সেই জন্য গোপী ড্রেসটাই পরবো। তা আমরা টোটো ধরে চলে এলাম মন্দিরের 1 নাম্বার গেটের কাছে। অনেক ধরনের গোপী ড্রেসই এখানে পাওয়া যায়। আমি দেখছিলাম রেডিমেডটাই, কারণ আজকে আমি এটাই পরে বেরোবো যেহেতু, সেই জন্য। আর একটা একটু হাই রেঞ্জের মধ্যেও ছিল, সেগুলো কিন্তু ব্লাউজ পিস আছে, সেটা তোমরা পরে বানিয়ে নিতে পারো। কিন্তু আজকে যেহেতু আমি পরবো, সেই জন্য ওগুলো নিলাম না। কম রেঞ্জের মধ্যেই যেগুলো রেডিমেড ছিল সেটাই নিলাম। একদম রেডিমেড যেগুলো কম রেঞ্জের, সেগুলো শুরুই হচ্ছে তোমার 350 টাকা থেকে। আমি আর বোন দুজনেই কিনে নিয়েছি। কালারটা একটুখানি আলাদা, কিন্তু ডিজাইনটা প্রায় সেম। আমারটা ব্লু আর বোনেরটা হলো পার্পেল। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম সবাই মিলে এখন প্রসাদ খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ লম্বা লাইন, সামনে পেছন দুদিকেই। তো আমরা চলে এসেছিলাম গীতা ভবনে। গীতা ভবনেরই কুপন কেটেছিলাম, সেই জন্য প্রত্যেকের হাতে কিন্তু কুপনটা নিয়ে নিতে বলল। আর আমরা কিন্তু কুপন হাতে নিয়ে এগিয়ে চললাম প্রসাদ খাওয়ার জন্য। ভেতরে ঢুকে দেখি লম্বা লাইন, সবাই বসে পড়েছে বেশ লম্বা করে। তো অনেক দিন পর এরকম মাটিতে বসে অনেকজনের সাথে খাওয়া হচ্ছে। আর এখানে প্রসাদ খাওয়ার এক্সপিরিয়েন্সটাই পুরো আলাদা রকম ছিল। আমার তো প্রসাদ ভীষণ ভালো লেগেছে। আর এখানে দেওয়ার পদ্ধতিটাও দেখো অনেক আলাদা।
তোমরা নিশ্চয়ই আগে অন্যান্য ভিডিও দেখেছো, তবে আমি কিন্তু সামনে থেকে এই রকমভাবে দেখিনি। আমিও ভিডিওতেই দেখেছি, তবে সামনে থেকে এই রকমভাবে পরিবেশন করতে দেখে ভালোই লাগলো। আর সাথে প্রসাদের প্রত্যেকটা রান্নাই কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর 60 টাকায় কিন্তু যে এত কোয়ান্টিটির খাবার দেবে সেটা কিন্তু আমরা সত্যিই আশা করিনি। প্রসাদ খাওয়ার পরে চলে এলাম মন্দিরের ভিতরের একটা দোকানে। এখানে বেশ অনেক কিছুই দেখলাম পাওয়া যায়, সেই জন্যই দোকানটা একটু ঘুরে ঘুরে দেখলাম আর অনেক কিছুই কিন্তু কেনাকাটাও করলাম। ধূপ নিলাম, ঠাকুরের ফটো নিলাম, চাবির রিং নিলাম, বেশ অনেক রকম নতুন নতুন জিনিসও ছিল। গোপালের জামাগুলো দেখো পুরো পুঁতির তৈরি, তার সাথে বেশ সুন্দর সুন্দর ছবিও ছিল রাধাকৃষ্ণের। তো রাধাকৃষ্ণের ছবিও কিন্তু ওখান থেকে কিনে নিলাম। তারপর আমরা বেরিয়ে খেয়ে নিলাম একটুখানি আইসক্রিম। রোদ্দুরটা দেখে বুঝতেই পারছো কিরকম গরম। টোটো করে আমরা ভেবেছিলাম আজই বাকি যে মন্দিরগুলো আছে সেগুলো ঘুরে দেখব, কিন্তু এখানে শুনলাম যে 1টা নাগাদ করে সব মন্দির বন্ধ হয়ে যায়, আবার 4টে নাগাদ খোলে। সেই জন্য আজকে আর যাওয়া হবে না, কারণ আজকে 4টে নাগাদ করে আমরা এখানেই চলে এলাম। বাকি মন্দিরগুলো কাল সকালেই ভাবলাম ঘুরে দেখব। দুপুরবেলা গিয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আবার রেডি হয়ে ওই গোপী ড্রেস পরেই কিন্তু আমরা চলে এলাম মন্দিরের সামনে। এসে সুন্দর করে এখানে দেখো তিলক পরে নিলাম। তারপর ভিতরে গিয়ে ছবি তুললাম, আর তার সাথে বেশ চারদিকটা ঘুরেও দেখলাম। তারপর এখানে দেখলাম মন্দিরের সামনে ঢুকতেই একটা চার্ট ছিল বড়, যে কখন কোন সময়ে কি আরতি হয়, কি পাঠ হয়, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে তোমরা এলে তোমাদেরও সুবিধা হয়। তারপর ওয়েট করছিলাম বাপি মামুনিরা কখন আসবে। আমি আর রাহুল তাড়াতাড়ি চলে এসেছিলাম মন্দিরে, একটু ঘুরে দেখবো আর ভিডিও করব বলে। তারপর মা, মামুনি, বাপি, বোন সবাই চলে আসার পর আমরা কিন্তু মন্দিরের ভিতরে ঢুকলাম, আর দেখি যে বেশ ভালোই ভিড় হচ্ছে, যেহেতু 6:30 থেকে সন্ধ্যা আরতি, সেই জন্য। এখন ঘড়িতে বাজে প্রায় 5টা। টিকিট কেটে নতুন যে মন্দিরটি তৈরি হচ্ছে সেই মন্দিরটি দেখার জন্য চলে এলাম। এখানেও দেখি বেশ ভালোই ভিড় হয়েছে। এখানে মন্দিরের একজন সেবকও ছিলেন, তিনিই কিন্তু আমাদের সবাইকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখালেন, আর তার সাথে অনেক কথা বললেন। কোথায় কোন ভগবান প্রতিষ্ঠিত হবে এবং এখানের পাথরগুলো কোথা থেকে এসছে, কোনো রকম কালার বা রং এখানে কিন্তু কোনো পাথরে ইউজ করা হয়নি। পুরোটাই কিন্তু যা দেখতে পাচ্ছ শ্বেত পাথর, আর এছাড়া এই যে গোলাপি কালারের যে পাথর, সেই পাথরগুলো কিন্তু সম্পূর্ণই বাইরে থেকে এসেছে। এইসবই আরও অনেক কথাই উনি বলছিলেন এবং এই নতুন মন্দিরের চারদিকটাই ঘুরিয়ে দেখালেন। এই মন্দিরটি তৈরি হয়ে গেলে প্রায় 1 লাখ মানুষ এখানে একসাথে নাম কীর্তন করতে পারবেন, এটাই অনুমান করছেন ওনারা। আর এখানে দেখতেই পাচ্ছ কতটা উঁচু, সেখানে কিন্তু দেখানো হবে মানুষের পাপ পুণ্যের ওপর নির্ভর করে মানুষ স্বর্গলোকে যাবে না পাতালে যাবে। তো এই সব শুনেই কিন্তু তারপর আমরা চলে গেছিলাম আসল রাধা মাধবের মন্দিরে। সেখানেই কিন্তু শ্রীকৃষ্ণের দর্শন করলাম, আর এত সুন্দর লাগলো দর্শন করে কি বলবো। নিজের প্রিয় রঙের সাজে যখন প্রিয় ঠাকুরকে দেখি তখন আর বলার মতো কিছুই ছিল না মুখে, শুধু দু চোখ ভরে শ্রীকৃষ্ণকে দেখছিলাম। কি অপূর্ব যে লাগছিল কি বলবো তোমাদের। আরতি দেখার শেষে আমরা চলে আসি রাতের খাবারের জন্য। 2-3টে দোকান দেখি খোলা আছে, পাওয়া যাচ্ছে ভেজ বিরিয়ানি, রুটি, তড়কা, ধোকা আর সোয়াবিনের চাপ। তো আমরা কিন্তু রুটি আর নিয়েছিলাম বিরিয়ানি, সাথে নিয়েছিলাম ধোকা। তারপর আমরা চলে আসি হোটেলে, এসে চপ, মুড়ি
এইসব খাওয়া হয়। বাঁধাকপির চপটা কিন্তু বেশ ছিল। চপ মুড়ি খেতে খেতে এদিকে শুরু হয়ে যায় জমিয়ে গল্প। তারপর মন্দিরে পুজো দেওয়া প্রসাদ খেয়ে নিই সবাই মিলে। এখানে কিন্তু মিষ্টি কেকও দিয়েছিল। কেকটা কিন্তু খুব সুন্দর খেতে ছিল। দেখতে দেখতে ঘড়িতে বেজে গেল রাত 10:30, আর আমরা বসে পড়লাম রাত্রিরের খাবারের জন্য। রুটি, ধোকা আর সাথে ছিল ভেজ বিরিয়ানি। ধোকাটা এখানে একটু অন্যরকম লাগলো দেখতে, তাই জন্য জিজ্ঞাসা করলাম দোকানে যে কিভাবে এখানে ধোকাটা বানানো হয়। বলল ময়দা মেখে তাকে শুকিয়ে ভেজে তারপর নাকি তরকারি করা হয়, এটাই নাকি এখানে ধোকার তরকারি। তো আমাদের কিন্তু মোটামুটি লেগেছে সবকটা খাবার, কারণ আমরা তো এরকম সাধারণত খাই না, সেই জন্য। আর তেলটাও একটু বেশিই ছিল। মায়াপুরের প্রথম দিনটা কিন্তু বেশ ভালোভাবেই কাটলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণ সবাই সাথে থেকো।